শাহেদের ফোন আবার বেজে উঠল। ইরি বলল, কার ফোন? মাইশার, তাই না? মাইশার ফোন? আবার গেও ভূতটা কল করেছে। এই মেয়েটার তো দেখছি লাজ লজ্জা বলতে কিছুই নেই। আরে মাইশার, দেখি ফোনটা আমাকে দাও তো। ওইটারে আজ আচ্ছা মতো কথা শোনাবো। তুমি এত অপমান করলে তারপরও শিক্ষা হয়নি? কি হলো, ফোনটা দাও আমাকে। ওই মেয়েকে আজ আমি উচিত শিক্ষা দেব। কথাটা বলেই শাহেদের হাত থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করলো ইরি। ইরি বলল, এই মেয়ে, তোমার লাজ লজ্জা বলতে কিছুই নাই নাকি? নিষেধ করার পরও আবার ফোন করে ডিস্টার্ব করছো। এত নির্লজ্জ কেন তুমি? তোমার কথাটা শেষ করার আগেই শাহেদ ইরির হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিল। শাহেদ বলল, উফ ইরি, কি করছোটা কি তুমি? কাকে কি বলছো? এটা মাইশার ফোন না, মায়ের ফোন। হ্যাঁ জানি তো মা। কার ফোন ছিল এটা? আন্টি। ভয়ে চুপসে গেল ইরি। হ্যাঁ, মায়ের ফোন ছিল। তুমি আগে বলবা না আন্টি ফোন করেছে? আমি তো সেই তখন থেকে এটাই বলার চেষ্টা করছি যে মাইশার ফোন না, এটা মায়ের ফোন। বাট তুমি আমার পুরো কথা না শুনে একা একাই বকবক করে যাচ্ছ। সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম মাইশা। আমাকে সরি বলে আর কি হবে? মাকে যা উল্টাপাল্টা বলার তা তো বলেই দিয়েছ। এখন আমি মাকে কি বলবো? একে তো মাইশাকে বাসায় একা রেখে এসেছি, তারপর আবার তুমি ভালোভাবে না জেনে না শুনে কেন হুট করে ফোনটা রিসিভ করলে? আর রিসিভ করার পর এসব বলতে গেলে কেন? আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তো কি করব, টেনশন না করে নাচানাচি করব? ও শিট, এটা আমি কি করলাম? এ তো হিতে বিপরীত হয়ে গেল। শাহেদের রাগটা মাইশার প্রতি বাড়িয়ে না দিয়ে আমার নিজের প্রতি বাড়িয়ে দিলাম। ধ্যাত, কেন যে বোকার মতো না জেনে কলটা রিসিভ করতে গেলাম। ইস, কত সুন্দর মাইশার প্রতি শাহেদকে রাগিয়ে দিয়েছিলাম। এখন কি করি? শাহেদ যে রেগে গেছে, নতুন কিছু একটা প্ল্যান করতে হবে, নয়তো শাহেদ আমার হাতছাড়া হয়ে যাবে। শাহেদকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যে করে হোক আবার মাইশার প্রতি শাহেদের রাগ বাড়িয়ে দিতে হবে, নয়তো আমার এত প্রচেষ্টা, এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। উফ ইরি, তাড়াতাড়ি ভাবো, মাথাটা খাটিয়ে দ্রুত নতুন প্ল্যান বের করো। মনে মনে বলল কথাগুলো। শাহেদ বলল, তোমার বাবার আর তোমার উপকার করতে এসে আমি এবার বিপদে পড়ে গেলাম। এখন মা যদি মাইশাকে কল করে আর মাইশা যদি সবকিছু বলে দেয়, মা বাবা সবকিছু জেনে গেলে তো আমাকে বাড়ি ছাড়া হতে হবে। তুমি এখনই আন্টিকে কল করো। আমি যা যা বলতে বলছি তা বলো, তাহলে তোমার আর একটা কথা শুনবো না আমি। তোমার জন্য যত সব ঝামেলার মধ্যে পড়তে হলো আমাকে। আরে বাবা, এত রাগ করলে চলে নাকি? বিপদের সময় মাথা যত গরম করবে তত বিপদ আরো বাড়বে। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমি মানছি আমার ভুলের জন্য, আমার জেদের জন্য তোমাকে বিপদে পড়তে হয়েছে। আমি যখন বিপদে ফেলেছি তখন আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। প্লিজ রাগ জেদ দূরে সরিয়ে আমার কথা মতো কাজ করো। কি করতে হবে? শাহেদ কি বলতে হবে ইরি তা শিখিয়ে দিল। শাহেদ বলল, আরে এসব বললে তো মাকে মিথ্যা বলা হয়ে যাবে। রনি বলল, বিপদে পড়লে একটু আধটু মিথ্যা বললে কিছু হবে না। ইরি যা বলছে তাই কর। কিন্তু তাই বলে কিন্তু বাদ দাও। তুমি আন্টিকে কল করে আমার শেখানো কথাগুলো বলো। এদিকে শাহেদের মা অবাক। উনি ভেবে কুল কিনারা করতে পারছেন না। শাহেদের ফোনে কে এমন কথা বলল? আর শাহেদ কোথায়? ওর ফোন কার কাছে রেখেছে? মাইশা কোথায়? সে কেন ফোন রিসিভ করছে না? কোনো কিছুর উত্তর মিলাতে পারছে না শাহেদের মা। ওনার পুরা মাথা হ্যাং হয়ে যাচ্ছে। শাহেদের বাবা শাহেদের ফুপার সাথে অফিসে আছেন। শাহেদের মা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। শাহেদের ফুপি আসিয়া বেগম কি একটা দরকারে শাহেদের মায়ের রুমে প্রবেশ করল। এসে দেখছে শাহেদের মা চিন্তিত মনে বসে আছে। আসিয়া বেগম বলল, কি ব্যাপার ভাবি, কি ভাবছেন এত? আরে আসিয়া, কখন আসলে? আপনি কি এত ভাবছেন বলুন তো? আমি এসে 5 মিনিট হয়ে গেল, তবুও টের পেলেন না? আর বলো না, এই ছেলে মেয়ে দুটো টেনশনে আমাকে হার্ট স্ট্রোক করিয়ে ছাড়বে। কেন, কি হয়েছে? ওরা আবার কি করলো? মাইশাকে কয়েকবার কল করলাম, রিং হলো বাট রিসিভ করলো না। শাহেদকে কল করলাম, কোথা থেকে এক বজ্জাত মেয়ে কল রিসিভ করে উল্টাপাল্টা কথা বলে কল কেটে দিল। আসিয়া বেগম বলল, ওমা, কি বলেন এসব? একজন ফোন রিসিভ করছে না, আরেকজনের ফোন আবার অপরিচিত মেয়ে রিসিভ করে বাজে ব্যবহার করছে। মাইশা শাহেদ দুজনে ফোন রেখে কই গেছে? শাহেদের মা বলল, আমিও তো সেটাই ভাবছি। ওনারা দুজন কথা বলছিল, এমন সময় শাহেদের মায়ের ফোন বেজে উঠল। শাহেদ বলল, হ্যালো মা। কি রে, তোর ফোন কোন বেয়াদবে রিসিভ করেছিল? কোথায় আছিস তুই? মাইশা কোথায়? মাইশা ফোন রিসিভ করছে না কেন? জানি না মা, কে ফোন রিসিভ করেছিল। আর মাইশা তো বাসায় আছে, হয়তো কোনো কাজ করছে, তা রিসিভ করছে না। মানেটা কি? তোর ফোন কে রিসিভ করেছে তুই জানিস না? তা কে জানে? আর মাইশা বাসায় আছে এর মানে কি? তুই কোথায় আছিস? তোকে না বলেছিলাম রাতে বাইরে না থাকতে? তারপরও মেয়েটাকে বাসায় একা রেখে বাইরে আছিস। বাবা না থাকায় বেশি বেড়ে গেছিস, তাই না? দাঁড়া, তোর বাবাকে সব বলছি। শাহেদ বলল, আগে তো আমার পুরা কথাটা শোনো।
কি পুরো কথা শুনবো? হ্যাঁ, নামাজ কালাম বাদ দিয়ে বৌমাকে বাসায় একা রেখে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস? আর উফ মা, আমি আড্ডা দিয়ে বেড়াইনি। তাহলে এত রাতে বাইরে কেন? মা, আমার এক বন্ধুর বাবা হঠাৎ করে হার্ট স্ট্রোক করেছে। ওনাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে এত রাত হয়ে গেল। ইন্না লিল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। এখন উনি কেমন আছেন? এখন একটু ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এবার তাড়াতাড়ি বাসায় যা, মেয়েটা একা একা কত ভয় পাচ্ছে কে জানে। আর হ্যাঁ, ওই বেয়াদব মেয়েটা কে ছিল রে? কোন মেয়েটা মা? তোর ফোনে যেই মেয়ে আমাকে উল্টোপাল্টা কথা বলেছে, সেই বজ্জাত মেয়েটা। আমার ফোন থেকে একটা মেয়ে তোমার সাথে বাজে ব্যবহার করেছে? হ্যাঁ। আচ্ছা মা, ওই মেয়েটার সাথে কখন তোমার কথা হয়েছে? আর কি কথা বলেছে তোমাকে? এই তো 10-12 মিনিট আগে কথা হলো। বলল তুই নাকি আমাকে নিষেধ করেছিস, তারপরও আমি তোকে বিরক্ত করছি। ওহ মা, আমার ফোনটা ভুল করে রনির বাসায় ফেলে এসেছিলাম। তুমি যখন কল করেছিলে তখন ওর বাসার কেউ হয়তো ভুল করে রিসিভ করে এসব বলেছে। রনিকে ওর বাসায় কেন তোর ফোন গেল? আরে মা, এর মধ্যেই ভুলে গেলে আমার বন্ধুর বাবা হার্ট স্ট্রোক করেছে। রনি আমার সেই বন্ধু যার বাবা হার্ট স্ট্রোক করেছে। ওর বাবাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে আসার সময় ভুল করে ফোনটা রেখে এসেছিলাম। শাহেদের কথা শুনে রনি শাহেদের দিকে বড় বড় চোখ করে তাকালো, তারপর ইরির দিকে তাকালো। ইরি ইশারা করে চুপ থাকার অনুরোধ করল। শাহেদের মা বলল, ওরা কোনটা কার ফোন সেটাও কি চেনে না? তোর ফোনটা দেখে বুঝতে পারেনি এটা ওদের ফোন না? আসলে আঙ্কেলের হার্ট স্ট্রোকের কারণে সবাই টেনশনে আছে, তো তাই হয়তো খেয়াল করেনি। পরে খেয়াল করেছে, তাই কল কেটে দিয়েছে। ভুল করে এতগুলো কথা শোনালো আমাকে, আর সরি না বলে কেটে দিল। মেয়েটা তো উচিত ছিল আমার কাছে ক্ষমা চাওয়া। মেয়েটা তার ভুল বুঝতে পেরে হয়তো খুব লজ্জা পেয়ে গেছে। লজ্জার কারণে মনে হয় ক্ষমা চাইতে পারেনি। তুমি তো বুঝতেই পারছো ওদের বাসার পরিস্থিতি কেমন। টেনশনের মাঝে মেয়েটা ভুল করে ফেলেছে, তুমি মেয়েটাকে মাফ করে দাও। তোমার আদরের বৌমা তো বলে ক্ষমা করা মহৎ গুণ। শাহেদের মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা। আচ্ছা মা। শাহেদ কখনো কাউকে মিথ্যা বলে না। আজ ওর মাকে একটার পর একটা মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠেছিল। ফোন কেটে দিয়ে হাফ ছেড়ে বাঁচল সে। শাহেদ ফোনে কথা বলছিল বিধায় রনি এতক্ষণ তার রাগটা দমিয়ে রেখেছিল। কল কাটার সঙ্গে সঙ্গে রাগী লুক নিয়ে রনি বলে উঠল, এই, এটা তুই কি করলি? আমার সুস্থ সবল বাবাকে তুই অসুস্থ বানিয়ে দিলি। তুই আমার বাবার হার্ট স্ট্রোকের কথা বললি কেন? তো কার কথা বলবো? তুই তো বললি বিপদে পড়লে একটু আধটু মিথ্যা বললে কিছু হবে না। তাই বলে হয়েছে, চুপ করতে। এবার হার্ট স্ট্রোকের কথা বলেছে তো কি হয়েছে? শাহেদের বলাতে তো আর সত্যি সত্যি হার্ট স্ট্রোক করেনি। তোর বাবা তো সুস্থই আছে, তাহলে এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করছিস কেন? ইরি বলল কথাগুলো রনিকে। এবার রিয়া বলল, উফ, এটা জন্মদিনের অনুষ্ঠান নাকি ঝামেলার অনুষ্ঠান? রিয়ার কথা শুনে ইরি মনে মনে বলল, এই তো একটা সুযোগ পেয়ে গেছি। এইসব কিছুর জন্য গেয়ে ভূতটা দায়ী। ওই মেয়েটা শাহেদকে বিপদে ফেলার জন্য ইচ্ছা করে ফোন রিসিভ করেনি। সে যদি আন্টির ফোন রিসিভ করতো তাহলে আন্টি আর শাহেদকে কল করতো না, শাহেদকেও বিপদে পড়তে হতো না। কথাটা বলেই রনির দিকে তাকালো ইরি। রনি ইরির ইশারা বুঝতে পেরে বলে উঠল, ঠিক, ওই মেয়েটা শাহেদকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে ফোন রিসিভ করেনি। তাকে অপমান করলি একটু আগে, সেটা শোধ তোলার জন্য এমনটা করেছে। তোর বউ যে তোকে ভালোবাসে না, এবার তো আরেকটা প্রুফ পেলি। এত কিছুর পরও কি বলবি মাইশাকে তোকে ভালোবাসে? শাহেদ বলল, আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম, বাই। কথাটা বলেই বেরিয়ে গেল শাহেদ। এদিকে মাইশা তার রুমে গিয়ে দেখলো ওর শাশুড়ি বেশ কয়েকবার কল করেছে। অনেক রাত হয়ে গেছে, তাই আর কল করলো না। ঘুমানোর জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। মাইশা দরজা খোলার জন্য নিচে নেমে আসলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাইশার গালে থাপ্পড় মেরে দিল শাহেদ। মাইশা অবাক হয়ে তাকিয়ে রইল শাহেদের দিকে। শাহেদ বলল, কি ভেবেছ আমাকে বিপদে ফেলে নিজের অপমানের শোধ তুলবে? তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, মনে করেছিলাম তোমার মধ্যে কোনো রকম প্যাচ নেই, কিন্তু তুমি এতটা নীচ, এতটা খারাপ জানা ছিল না। ছি। মাইশা বলল, আপনাকে আমি বিপদে ফেলেছি? আপনি কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে একদম নাটক করবা না। মায়ের ফোন ইচ্ছা করে রিসিভ না করে আমাকে বিপদে ফেলে এখন ড্রামা করা হচ্ছে। আমি তো তখন, ব্যাস, অনেক মিথ্যা বলেছ, আর নতুন করে কিছু বলতে হবে না। আমার চোখের সামনে থেকে সরো, তোমাকে আমার সহ্য হচ্ছে না। মাইশা আর কিছু না বলে ওর রুমে চলে গেল। শাহেদও ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। একটু পর মাইশা রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে নীরবে বসে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিচে নেমে আসলো। ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করলো। তারপর কোরআন তেলাওয়াত করতে লাগলো। একটু পরে ভেসে আসলো আজানের সুমধুর সুর। মাইশা শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। আজান দিয়েছে, উঠুন, নামাজ পড়ে নিন। মাইশার ডাকে ঘুম ভাঙল শাহেদের। আমার রুম থেকে বেরিয়ে যাও, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। নামাজটা? চুপ, বের হয়ে যাও বলছি, ধমক দিয়ে বলল শাহেদ। মাইশা বুঝে গেল
শাহেদকে নামাজের কথা বলে লাভ হবে না, তাই রুম থেকে বের হয়ে আসলো। দিনের পর দিন শাহেদের খারাপ আচরণ বেড়েই চলল। মাঝে মধ্যে শাহেদের সাথে ইরিও আসতো শাহেদের বাসায়। একদিন শাহেদ ড্রিঙ্কস করে বাসায় ফিরে সঙ্গে ইরিও ছিল। মাইশা বলল, আপনি নামাজ কালাম বাদ দিয়ে এখন এসব ছাইপাশ খাওয়া শুরু করেছেন? ইরি বলল, খেয়েছে বেশ করেছে, তাতে তোমার কি? আমার কি মানে? আমার স্বামী ভুল পথে চলবে আর আমার কিছু যায় আসবে না? কিসের স্বামী? হ্যাঁ, তুমি শাহেদকে ভালোই বাসো না, তুমি তো ওর ধন সম্পত্তির লোভে এখানে পড়ে আছো। শাহেদ বলল, আমার খুব ঘুম পাচ্ছে ইরি। ও বাবু, তোমার ঘুম পেয়েছে? আচ্ছা চলো তোমাকে রুমে দিয়ে আসি, ন্যাকামি সুরে কথাটা বলল ইরি। শাহেদকে রুমে শুয়ে দিয়ে মাইশার কাছে আবার আসলো ইরি। ইরি বলল, কি বললে তুমি? শাহেদ তোমার স্বামী? শাহেদ তোমাকে স্বামীর অধিকার দিয়েছে কখনো? তুমি কি পেরেছো স্ত্রীর অধিকার ফলাতে? পারোনি, আর পারবেও না। শাহেদ শুধুই আমার। শোনো, ভালোই ভালোই বলছি, শাহেদের জীবন থেকে সরে যাও, নয়তো নয়তো কি? নয়তো শাহেদকে আরো খারাপ পথে পরিচালিত করব। তুমি পরিচালিত করলেই শাহেদ সেই পথে চলবে নাকি? অবশ্যই চলবে। শোনো, তোমাকে আজ একটা গোপন কথা বলি। তারপর ইরি শাহেদকে কিভাবে মাইশার ব্যাপারে ভুল বুঝিয়েছে সবকিছু বলল মাইশাকে। মাইশা বলল, আমি সবকিছু শাহেদকে আর ওর মা বাবাকে বলে দেব। ইরি বলল, শাহেদকে বললেই কি শাহেদ তোমার কথা বিশ্বাস করবে? আর শাহেদের বাবা মাকে যদি সব বলে দাও তাহলে খুব খারাপ কিছু ঘটবে বলে দিলাম। কি করবেন? যদি শাহেদের মা বাবাকে বলে দাও তাহলে শাহেদ আর তোমার মা বাবার জন্য তোমাকে আফসোস করতে হবে। মাইশা বলল, আমি পুলিশকে সব বলে দিব। পুলিশ প্রুফ ছাড়া কিছুই বিশ্বাস করবে না। আছে তোমার কাছে প্রুফ? মাইশা এবার চুপ করে রইল। ইরি বলল, শোনো, আমার সাথে বেশি চালাকি করো না, চুপচাপ আমার কাছে হার স্বীকার করো, এতে সবার ভালো হবে। নয়তো বুঝতেই পারছো, শাহেদের মা বাবা তো তোমার হাতে শাহেদকে তুলে দিয়ে গিয়েছিল, কিন্তু তুমি তো তাকে আগলে রাখতে পারোনি। কি জবাব দেবে তোমার শ্বশুর শাশুড়ির কাছে? তারা তো তোমার ওপর ভরসা করে বিশ্বাস করে শাহেদকে তোমার হাতে ছেড়ে দিয়েছে। তাহলে সেই বিশ্বাস ভরসার মান রাখতে পেরেছো তুমি? পারোনি। তাহলে কি করে মুখ দেখাবে তাদের কাছে? তোমার অক্ষমতার কারণে শাহেদের আজ এই হাল হয়েছে। শাহেদ এখন আমার হাতের মুঠোয়, তাই তুমি চাইলেও শাহেদকে আগের মতো করতে পারবে না। আমি শাহেদকে যেভাবে নাচাবো শাহেদ সেভাবে নাচবে। যদি সবার ভালো চাও তাহলে শাহেদের জীবন থেকে সরে যাও, ওকে ডিভোর্স দিয়ে দাও। ইরির কথা শুনে মাইশা বোবা হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বলল, আমাকে আজকের রাতটা ভাবার সময় দেন। ওকে, আমি এবার যাই। এতক্ষণ ধরে মাইশা তার কাহিনী বলে এবার একটু থামল। আমি বললাম, তারপর? মাইশা আবার বলা শুরু করলো, তারপর আমি ইস্তেখারার নামাজ পড়ি। নামাজ শেষ করে সারা রাত ভাবতে থাকি কি করব। অবশেষে একটা আইডিয়া মাথায় আসলো। পরের দিন ইরিকে বলি। মাইশা বলল, আমি ডিভোর্স দিব, তবে আমার একটা শর্ত আছে। ইরি বলল, কি শর্ত? ওনাকে আবার আগের মতো নামাজি বানাতে হবে, এসব খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। পারবেন? ওকে, তোমার শর্ত মেনে নিলাম, এবার তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। আমি কেন ব্যবস্থা করব? কারণ সবাই জানবে তুমি শাহেদকে নিজ ইচ্ছায় ডিভোর্স দিচ্ছ। এবার আমি বললাম, ও তাহলে এই ইরিবিরির জন্যই মিথ্যা বলেছিলি? এই, তুই ইরির নাম খারাপ করছিস কেন? জানিস না নাম খারাপ করা গুনাহের কাজ? জানি তো, কিন্তু কোনো কিন্তু না। ইরি খারাপ, তাই বলে তাকে খারাপ নামে ডেকে নিজে গুনাহগার হবি? আচ্ছা, আল্লাহর কাছে তওবা করে নিচ্ছি, আর বিড়ি বলবো না। তবে ইরিকে আমি দেখে নেব। কি করবি তুই? সময় হলেই দেখতে পারবি। না, তুই কিচ্ছু করবি না। আমি কারো মতে চলি না, অহেতুক বাধা দিয়ে লাভ নেই। দেখ, তোকে ডেকেছি ঝামেলার সমাধান করতে, ঝামেলা বাড়াতে নয়। ডেকে এনে ভুল করেছিস, এবার ভুলের মাসুল দে।